নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মহাশ্বেতা দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম ভরসা। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিজে লেখাপড়া করতে পারেননি, তাই বড় ছেলের বেলা হরেন বলেছিলেন, যতদূর পড়তে চাই পড়ুকো, যেমন করে পারি পড়াবো। অনেক দূর পড়ল বিনয়, বিএসসি পাশ করল। মা বললেন, আর কেন, এবার একটা চাকরিতে ঢুকে পড়ে। এমন করে নিঃসম্বল হয়ে লাভ কি? বলতে নেই, নিজের চেষ্টা যে ঘরখানা তুলেছ সেটা তো শেষ করতে হবে। তাছাড়া ওতে একা নয়, আর একটা ছেলেও তো আছে। হরেন বললেন, না, এরপরও ডাক্তারি পড়বে। ডাক্তারি? হ্যাঁ গো, যেমন করে পারি পড়াবো ওকে। আমরা কি পারবো? কষ্ট হবে, কষ্ট করব, কিন্তু যেদিন ও দাঁড়াবে সেদিনকার কথাটা ভাবো একবার। আর ভাইকেও বুকে করে বড় করে তুলবে। ভাবছো কেন? পাখা নেড়ে বাতাস খেতে খেতে হরেন বলেন, আমি তো কোনো মতে দেওয়াল তুলেছি। কপালে থাকে তো ওই একদিন ওখানে ভালো বাড়ি তুলবে। বিনয় যখন থার্ড ইয়ারে উঠল, তখন হরেন সন্ধেবেলা আর একটা চাকরি নিলেন। ভালো করছে না হরেন, সহকর্মী বললেন। এত খাটনি ভালো নয়। হরেন হেসে বললেন, পরিশ্রম গায়ে লাগে না আমার। তাছাড়া বুঝলে যোগেশদা, সামনে একটা লক্ষ্য থাকলে খাটতে ভালোই লাগে। ও বড় হবে, সেই আশাতেই বুক বেঁধে কাজ করে চলেছি। আসলে কোমরে জোরের চেয়ে বোঝার ভার বেশি হয়ে পড়েছে। সারাদিন স্টিম লন্ড্রির বড় অফিসে কাটে, তারপরে ছুটতে হয় ফেয়ারলি স্ট্রিটে। মারোয়ারি ফার্মে সন্ধ্যাবেলা হিসেব লেখেন হরেন। শরীর শুকোতে থাকে, গলাটা সরু হয়, কণ্ঠার হাড়টি উঁচু হতে থাকে। হরেনের মুখের হাসিটিতে ছেদ পড়ে না কখনো। বিনয়ের দিকে আড়ে আড়ে চেয়ে দেখেন। চওড়া দেহ, মাঝারি চেহারা, শ্যামবর্ণ পুরো মুখখানা সদাই গম্ভীর, গলার স্বর ভারী। ওকে দেখে দেখে আনন্দে গর্বে পেট ভরে যায় তার। স্ত্রীকে ইশারায় বলেন ওর পাতেই মাছ তুলে দিতে। বিনয় কথা বলে কম, নিজেই তিনি যেচে যেচে তার পরামর্শ নিতে যান। পটলদের স্কুলে কোচিং ক্লাস খুলেছে, দেব নাকি? তোর মার অম্বলের ব্যথাটা এবার যেন কম। তুই যে ওষুধের কথা শুনে এসেছিলি, তাতে বোধহয় কমল। আর এক শিশি এনে দি। কখনো জবাব দেয় বিনয়, কখনো দেয় না। সে যা বলে তাই শুনে খুশি হয়ে চলে যান হরেন। ওর কথা মতোই কাজ করেন। দিন দিন আরও পাতলা হতে থাকে শরীর। বিনয়ের উপর একটা ছেলে মানুষের নির্ভর ভাব কথাবার্তা প্রায়ই প্রকাশ পায়। যদিও চাকা চলবা তেলটি তিনিই যোগাচ্ছেন, তবু যেন আসলে বিনয়ই কর্তা। যা বলবে তাই হবে। রাত 10টায় ভিজে গেঞ্জি ছিঁড়ে ফেলে গামছা ঘুরিয়ে বাতাস খেতে থাকেন দাবায় বসে। প্রতিবেশীকে বলেন, আর কি, ও পাশ করে বেরোতে আর দাঁড়াতে যা দেরি, তারপরই রাজপুরের জমিটায় হাত দেব। একখানা ঘর তো তোলায় আছে, বাকিটাও হয়ে যাবে ক্ষণ। ভিতটা দোতলার হবে না তেতালার? হরেন হেসে বলেন, দাদার যেমন কথা। ও ঘরখানার গাঁথনি অবশ্যই দোতলার, কিন্তু ও কিছু না, খুঁড়িয়ে খুলে তেতলার গাঁথনি দেব। একদিন সুরেনের কাছে যেতে ইচ্ছে। তেতলার গাঁথনিতে কত ইঞ্চি দেওয়াল খাটবে সেটা শুনে নিতে হবে। প্রতিবেশী একটু চিন্তা করে বলেন, তেতলার ভিতে 15 ইঞ্চি।
হরেন বলেন, না না, একতলায় ও গিয়ে তোমার 20 ইঞ্চি দেওয়াই ভালো। দোতলায় অবশ্যই। প্রতিবেশী বাড়ি গিয়ে বলেন, টাকা করেই ফেলেছে হে হরেন, ছেলেকে পড়াচ্ছে, বাড়ি শুরু করে দিল বলে। আমাদেরই কিছু হলো না, যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম। তারও পরে অনেক রাত যখন হয়, তখন হরেন সন্তর্পণে তার পকেট ডায়েরিটি খোলেন। সব আঁক কষে হিসেব করা আছে, বর্তমান, ভবিষ্যৎ, নিজের, গিন্নির, ছোটটার। আজ 4 বছর পর্যন্ত পারবেন তিনি। বিনয় পাশ করে বেরোবে, হাউস সার্জন থাকবার মেয়াদও ফুরোবে, তারপর তার ছুটি। কাটল 4 বছর। টাটকা ডাক্তার হয়ে বেরিয়ে বিনয়ে সে কি খুঁতখুঁতুনি। কাগজে চাকরি দেখে থেকে হরেন ভয়ে ভয়ে বলেন, চমৎকার স্টার্ট দিচ্ছি, সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করতে পারবে তুমি। শুনেছি কাঁথি জায়গাটাও তেমন আকড়া নয়, ভালো স্কুল আছে। বলেন এবং ভীরু মিনতি ভরা চোখে চেয়ে থাকেন। চাহনিতে শিশুর মতো অসীম নির্ভর। চশমার কাজ মুছতে মুছতে বলেন, এবার একদিন নেমন্তন্ন করে আনি তোমার মামাকে। আমায় খুব টেস্টে সে কথা শুনিয়েছিল, বলেছিল কোনো ক্রমে নাকি তোমাকে ডাক্তারি পড়াতে পারবো না। তা দেখিয়ে দিলাম তো, নিজে তো বড় চাকরি করে, হেরেছে একটা ছেলেকেও ডাক্তার করতে। বিজয়ী সেনাপতির মতো হাসতে থাকেন তিনি। চোখ দুটি বিনয়ের মুখের উপর স্থাপিত। ভ্রু কুঁচকে বিনয় কথা বলে। জবাব শুনে মুখের উপর চড় খান হরেন। কি কাণ্ড, কি সব কথা বলে বিনয়। গরিবের ছেলেকে ডাক্তারি পড়াতে নেই। কে না জানে ডাক্তারি পড়লে হয় না, বিলেত পাঠাবার সঙ্গতি থাকা চায়। বড় রাস্তার উপর সেলামি দিয়ে ঘর নিয়ে ঝকঝকে ডিসপেন্সারি খুলে যাবার পয়সা থাকা চায়। এমবি ডাক্তার কলকাতা হাজার হাজার। তোমাদের শুধু পয়সা আর পয়সা। পড়াতেই বা বলেছিল কে? আর পাস করতে না করতে চাকরিতেই বা আমি ঢুকি কেমন করে? চাকরিটা তো মন্দ নয়, মাসে 300 টাকা। হ্যাঁ, 300 টাকার চাকরি নিয়ে মফস্বলে গিয়ে ভবিষ্যৎ খোয়ার। তখন আবার দাওয়ায় বসে গামছার বাতাস খেতে থাকেন হরেন। কি করবেন কিছু ভেবে পান না। ছেলেকে বলেন, যা ভালো মনে করিস তাই কর, আমি দেখি যেমন করে হোক চালাবো। বিনয় এক বড় ডাক্তারের সঙ্গ নেয়। কলকাতায় মস্ত বড় প্র্যাকটিস লোকটির। একা একা সামলাতে পারেন না। তিনি দেখে বলে কয়ে দেন, বিনয় তার কথা মতো চলে। কত পায় না পায় হরেনকে বলে না। মাঝে মাঝে মার হাতে কিছু টাকা দেয়। বাবাকে বলে, আর কিছুদিন বাবা, তারপরে দেখবেন একটা কিছু হয়ে যাবে। যেদিন মেজাজ ভালো থাকে সেদিন ভাইকে বলে, বুঝলি পটল, তোকেও ডাক্তার হতে হবে, আমার সঙ্গে থাকবি তুই, আমার জুনিয়র হবি। মার বাবাকে বসিয়ে স্বাস্থ্য সম্পর্কে লেকচার দেয়। বলে, আমাদের খাদ্যে পুষ্টি কিছুই নেই, কেবল কতগুলো ভাজাভুজি আর তেলের শ্রাদ্ধ। সাধে কি 12 মাস তোমরা অম্বলে ভুগো? হরেন বলেন, নতুন বাড়িতে একটা তরকারি বাগান করাতে হবে। বিনয় বলে, হ্যাঁ, দেখো না, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি সব বদলে দেব। যা খাবে সব সেদ্ধ সেদ্ধ। নতুন বাড়িতে তরকারির গাছটা সেই জন্যই লাগানো দরকার। বাজারে কতগুলো পয়সা ঢালা কোনো কাজের কথা নয়। মার দিকে চেয়ে বলে, একতলাটায় আমার চেম্বার হবে, দোতলায় থাকবে সংসার, তেতলায় গুচ্ছের ঘর তুলে আর ভিড় বাড়াবো না।
তেতলায় তোমরা দুজন থাকবে। একথা শুনে হরেন যেন বুকে নতুন করে শক্তি পান। সন্ধ্যাবেলার চাকরিটা ছাড়বেন করছিলেন, আবার মন লাগিয়ে খাটতে থাকেন। রাতে বাইরে দাওয়ায় বসে নতুন বাড়ির পরিকল্পনাটা ঘন ঘনই চলে। একেবারে জলছাদ করতে অনেক খরচ, এ কথা বলে প্রতিবেশী অবশ্য হরেনের খরচ কমাতে চেষ্টা করেছিলেন। হরেন রাজি হননি। না দাদা, খরচ বটে পেল্লায়, কিন্তু ওসব দিকে কার্পণ্য করে লাভ হয় না। বিনয় বলে, যে কালে বাড়ি করব সেকালে খরচ করতে কিন্তু করব না। রোগা পাতলা মানুষটি ঘন ঘন বাতাস খান আর বলেন, আমার আর কি ভাবনা দাদা, বিনয় আছে, ও যা ভালো বোঝে তাই করবে, আমি তো নিমিত্ত মাত্র। এরই মধ্যে একদিন বিনয় সকলকে চমকে দিয়ে নিজে ডিসপেন্সারি খুলে ফেলে। হরেনকে বলে, একটা দিন দেখে ফেলুন বাবা, দোকানটা খুলে ফেলি। ভেবে দেখলাম অনির্দিষ্টকাল দেরি করাটা কোনো কাজের কথা নয়। ছেলের কাছে সব শুনে টুনে হরেন স্ত্রীকে বলেন, ছেলের বুদ্ধি আছে দেখেছ, সব টাকা আমাদের দেয়নি, টাকা জমাচ্ছিল, আমার মতো কাছা খোলাও নয়। দেখো দেখি, কারো কাছে ধার কর্জ করতে হলো না, কেমন ওষুধের দোকান খুলল। দোকান খুলে বিনয় বলে, পটলটার কেনই বা পড়ছে, আইসি পড়েই বা হবে কি, আসুক বসুক দোকানে, হিসেব টিসেব সামলাক। পটল দোকানে বসতে থাকে। কিছুদিন বাদে বিয়ে করে ফেলে বিনয়। হরেন প্রতিবেশীদের বলেন, ওর শ্বশুর মহাশয় ব্যক্তি, দোকানে অজস্র টাকা ঢাললেন, দিয়েছেন অজস্র, সে রাখা জায়গা নেই রে ভাই। ভাগ্যে ডিসপেন্সারির কাছাকাছি ওই বড় রাস্তাতেই একটা বাসা দেখে দিয়েছেন, নইলে বিনয় আর বৌমার বড় কষ্টই হতো। গিন্নি কেঁদে স্বামীকে বলেন, এখানে বউ ভাত হলো, তারপরে ওরা দুজন চলে গেল, পাড়া প্রতিবেশীর কাছে আমার যে মুখ থাকে না। বিনয় বলে, মাকে ভাবতে বারণ করুন বাবা, আমি অনেক দূর অবধি ভেবে দেখে তবে কাজে হাত দিয়েছি, ওখান থেকে যাওয়া আসা করলে কি বসাতো? এখানে থাকলে রাত 12টা অবধি ঘুরতে পারবো, কালীঘাটের ওই ঘিঞ্জি রাস্তায় পুরনো বাড়িতে থাকলে কাজের অসুবিধে, এসব কাজে একটু আলগা চটকও দরকার। হরেনবাবু বাড়ি ফিরে এসে স্ত্রীকে বলেন, তুমি মেয়ে ছেলে, সব কথায় কথা কও কেন বলো তো? বিনয় যা করছে ভেবে চিন্তেই করছে। প্রতিবেশীকে বলেন, দূরদর্শী ছেলে তো, অনেক দূর ভেবে দেখবার ক্ষমতা রাখে, এত দূর থেকে যাওয়া আসা করা আর কি জানলে দাদা, আমি দেখছি ওই ধর্মতলা থেকে ডাক্তারদের প্রসার টসার তাড়াতাড়ি জমে, এসব কাজে বুঝলে না একটু আলগা চটক দরকার। তা পটলের মা সেসব মোটে বুঝতে চায় না। এমনি করে দিন যায়। আস্তে আস্তে গাড়িও একটা করে ফেলেছে বিনয়, আজকাল আর অত ঘন ঘন আসতে পারে না। বাপ মার অসুখ বিসুখের খবর পেলে আসে বটে, ভ্রু কুঁচকে বলে, লিভার হাড় সব খারাপ করে বসে আছে, তার উপর পেটে একটি গলস্টোন, তোমাকে বুঝলে মা একবার হাসপাতালেই ভর্তি করি, সব চেনা জানা আমার, যত্ন করে দেখবে, কেবিন নিয়ে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। বসে টসে চলে যায় বিনয়, আর তাকে ধরা ছোঁয়া যায় না। হরেন স্ত্রীকে বলে, আহ, নির্ভর করতে পারো না কেন, সে যখন বলেছে তখন সে করবেই, যা হয় কিছু। অম্বলের যন্ত্রণা সইতে পারি না, গিন্নি বলেন। হরেন বলেন, তা তো বটে, অম্বলের ব্যথা কি সোজা? বিব্রত মানুষটি
নিজে রান্নার কাজকর্মে সাহায্য করতে যান। ছোট ছেলেকে বড় ছেলের খবর জিজ্ঞেস করতে সংকোচ বোধ করেন। দাওয়ায় বসে আজকাল আকাশ পানে চেয়ে চুপ করে থাকেন। ভাবেন, এবার বিনয় এলে বলতে হবে, অত বড় বাড়ির দরকার নেই। রাজপুরে তাড়াতাড়ি দুখানা বাসযোগ্য ঘর তুলে ফেলা দরকার। আজকাল যেন বাড়িটা বড্ড বেশি চাপা মনে হয়। আমারই দম আটকে আসে। আমি তো বেটা ছেলে, ওর মা চৌপট দিনের মধ্যে থাকে। অসুখ হবারই কথা, মনে মনে বলেন, এবং ছোট ছেলে বাড়ি ফিরলে তার দিকে প্রত্যাশা ভরা চোখে চেয়ে থাকে। বিনয় এলো না, মার কথা তার মনেই ছিল না, মনে থাকবার কথাও নয়। আসলে কোনো মতে একটি ডাক্তার জামা জোগাড় করতে পেরে শ্বশুরবাড়ির সবাই পুরনো ও নতুন সব রকম রোগ সারিয়ে নিতে ব্যস্ত। শ্বশুর মুচকি হেসে বলেন, ছেলে তো নেই, দুটি মাত্র মেয়ে। আগে স্থির করেছি উকিল ডাক্তারকে করি দেব না। বিভাকে বিয়ে দিয়েছি, জামাই আমার পুলিশ কোর্টে বসেন। আভাকে দেখে শুনে ডাক্তার ছেলের হাতে। গোফে তা দিয়ে হাসেন তিনি। হাসপাতালে চাকরি করে বিনয়, তা আয় শ্বশুরের দাঁত কটকট, কাল শালির ছেলের হাত ভাঙা। আবার কোনো মতে চিকিৎসা করালেই হয় না, ওদের জন্যে কেবিন চায়, নার্স চায়। হাসপাতালে চিকিৎসার জন্য একটি পয়সাও খরচ করতে চান না ওরা। বিনয়কে তাই খরচপত্র সামলাতে হয়। সিট পাবার জন্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলতে হয়। এবার একটা সিট দিতেই হবে। বড় গরিব, প্রাণে মারা যায়। পরে দেখা যায় অনেক বিপন্নকে বঞ্চিত করে আদায় করা সে সিটে এসেছেন বিনয়ের মামা শ্বশুর। নিজের বাড়ি, নিজের গাড়ি। সিটে শুয়ে শুয়ে তিনি বিনয়কে বলেন, তোমাদের এ পড়তে খেতে পারছি না হে, পয়সাগুলো যেন জলে যাচ্ছে। নার্স, ডাক্তার, জমাদারকে ব্যতিব্যস্ত করেন, বলেন মোটেই সার্ভিস পাচ্ছি না। একবারটি বাড়ি যায়, চিঠি লিখে দেবো কাগজে কাগজে, দেখব ফল পায় কিনা। মাথা কাটা যায় বিনয়ের। ওখানে চুপ করে সব হজম করে। মা বাবার কাছে এসে করে হম্বি তম্বি। বলে, না না, ডাক্তার কোলে আমি হাসপাতালে সুবিধে নেব তা হবে না। আমার একটা এথিক্স আছে না। হরেনের চোখে জল এসে যায়। কি করবি কর, তোর মার কষ্ট আর চোখে দেখা যায় না। আমি তোর ওপরে ভরসা করে আছি। বিনয় বলে, ওষুধ লিখে দিলাম, পটল নিয়ে আসবে। তবে ফল দুধ খাওয়া দরকার, বিশ্রামও প্রয়োজন। হরেন বলেন, কত টাকা লাগবে ওষুধে? বিনয় বলে, টাকা টাকা লাগবে কেন? অনেক দিন চিকিৎসা চলবে, অনেক ওষুধ খরচ হবে। আপনি সেসব কুলোতে পারবেন কেন? পটল নিয়ে আসবে, আমি দেব টাকা। দিন 10 বাদে পটল ওষুধ আনে। শুধু ওষুধ নয়, ফল, হরলিক্স, টাকা। অনেক রাতে আসে, ভোর হতেই বেরিয়ে যায় পরদিন। বিনয় আসে সন্ধ্যাবেলা, রাগে ফুলতে ফুলতে। বাপকে শাসিয়ে বলে, পটলকে বলে দেবেন ওদিকে দেখলে করে ছড়াকে বেতিয়ে সিধে করব। মনে মনে এমন কুচুকুড়ে চেয়েছিল আমার কাছে ওষুধ, তা আমার মনে থাকে না। সেই জন্যে অধৈর্য হবার কি ছিল? ওষুধ এনেছে, টাকা এনেছে, আবার কায়দা করে লিখে এসেছে, এই কথা বাবাকে বলো না। যেমন করে পারি এই টাকা আমি শোধ করে দেব। হরেন কিছুই বোঝেন না। বিনয় বলে, আভা আমাকে আগেই বলেছে পটলের স্বভাব ভালো না। দুপুরে বাসায় খেতে যায়, তা চেয়ে চিনতে খায় না। বৌদি যদি একটু দোকানে বাজারে যেতে বলে তবে মাথা কাটা যায়। মা বলেন, এ কি বলছিস তুই? পটল যে তোদের খুব ভক্তি করে।
আর ওষুধ বলে যদি ও এনেই থাকে কটা টাকা, তুইও তো ওকে মাইনে করে দিতিস নে বিনয়, সামান্য পথ খরচা দিতিস মাত্র। মনে কর না ওটা ওর মাইনে থেকে কাটা গেছে। স্বামীকে বলেন, ওই একজনেই মুখ চেয়ে রইলে, আজ অবধি দুটো চাকরি করে মরছ, দেখলে তো কি চেহারাটা হলো। যারা এমন ভিখিরি হয়ে ছেলে মানুষ করেনি, তারা বরং বুড়ো বয়সে সুখে শান্তিতে রয়েছে। জানি না আমাদের কপালে আরো কত দুর্গতি আছে। অভিমানে বিনয়ের মুখ থমথম করে। হরেন ছেলেকে হাত ধরে বসালেন। বলেন, ওর কথা শুনিস কেন তুই? রোগের জ্বালায় ওর মন ভালো নেই। তারপর বলেন, বল দেখি পটলটা কোথায় গেল? বিনয় বলে, দেখি খোঁজ খবর করি। বুঝি, আমি সবই বুঝি, কিন্তু আমি একটা মানুষ তো, কত থেকে যাব বলো দেখি। সেই যে চলে যায় বিনয়, আর আসে না। পটল একসময় ফিরে আসে, চাকরি খুঁজে নেয় শহরতলির কারখানায়। যা পায় এনে ফেলে দেয়, বাঘকে গালাগাল করে, বলে পড়াশোনা করতে দিলে না আমায় জানোয়ার করে রাখলে। বিনয়ের দেখাই পান না হরেন, না দোকানে না বাড়িতে। বাড়িতে বসে শোনেন এই পাড়াতে উপমন্ত্রীর বাড়ির ব্যাপারে নেমন্তন্ন খেতে এসেছে ওরা। চোরের মতো বেরিয়ে যান। স্ত্রীকে বলেন, যাই দোকান থেকে গুড়টা এনে রাখি। বেরিয়ে গিয়ে উৎসব বাড়ির থেকে দূরে চুপ করে দাঁড়িয়ে থাকেন, দেখা পাওয়া যায় না। সরকার কাকা কি করবেন বাবা? তাতে তোর কি পটল? পটলের মা বলেন, তার দোকানে সে নিজে বসে, তুমি ডাকলে সে আসবে কেন? কবে আসতো, কবে বসতো, সে আশকিলে বাস কথা। ডাকিস না পটল। তারপর বলেন, আমার সম্বল, আমার কথা ভেবে ওই জমি রাখতে হবে না। তুই জমি বেচ পটল, আধা জমিতে ঘর তোল, এখানে আর নয়। তোমাকে নিঃসম্বল করে। থামো, বিনয়কে ডাক্তার করলে, না করলে আজ এমন দশা হয়। পটলকে আর ধমক দিতে পারো না তুমি, ও হাল না ধরলে কি করতে? মা কেঁদে ফেলেন। বলেন, তোমার চিকিৎসা, মনে করো যা ছেলে ডাক্তার নয় তেমন লোক চিকিৎসা করায় না, যেমন করায় তেমনই করাবো। হরেনবাবু বলেন, তাই তাই করাবো। আর ওই জমি তুমিও মনে করো বিনয়ের উপর ভরসা করে আমি। আর কি, আর ভেবো না। মনে করো সে দূর দেশে থাকে, আসতে পারে না। ধরো যদি মালদায় চাকরি করত। হরেনবাবু মাথা নাড়েন। মালদা বা গৌহাটি, মেদিনীপুর বা বর্ধমান, এমন দূর দেশে গেলে তো মনে সান্ত্বনা থাকত। বিনয় তো কোথায় বালিগঞ্জ গার্ডেন্সে বাড়ি করেছে। ঈষৎ হেসে বলেন, দূর দেশেই তো গেছে। হাসপাতাল, ট্রামে 4 স্টপ, সে অনেক দূর। বালিগঞ্জই দেখিনি, তাতে আবার গার্ডেন্স, সে কত দূর তাই ভাবো। যাক, যাওয়া আসা ধকল। একটু জল আর গুড় দাও দেখি। পটলকে বলেন, দেখ, তবে খদ্দেরই দেখ। বারান্দায় জল আছে, হাত মুখ ধুয়ে জামা বদলাও। হ্যাঁ গো, বিনয়ের উপর বড় বেশি ভরসা করেছিলাম তো, তাই। আর ভেবো না। শুয়ে থাকতে বলল। পটল বলে, শুয়েই থাকবে, 7 দিন কাজে না গেলে চাকরি যাবে না তোমার। তুই বেড়ার দেওয়াল বলছিলিস সেদিন, একটা ঘর তো তুলেছিলাম। ঘর মাঝখানে বাবা, অর্ধেক বেচতে হলে ঘর ভাঙতে হবে,
ইটগুলো পাবো। দেখ, তারপর বলেন, একটা নয় দুটো চাকরি। বিনয় কিছুই বুঝল না। বিনয়ও ভয় পায়, উদ্বিগ্ন হয়। হরেন এদিকে ওদিকে যে গলা নিচু করে বলেন, চিরদিন আমি তোর দিকে চেয়ে আছি, আর কোনো দিকে চাইনি। এতদিনকার এত ঝামেলা সব যেন বুক দিয়ে সামলেছি। ভাবছেন কেন? আহা, ভাবছেন কেন? এবার যেন ভয় পেয়ে যাচ্ছে বিনয়। আমি পড়ে থাকলে চলবে কি করে? অফিসে ধরন ধারণ জানিস নি তো? বেসরকারি অফিস, যা হয় করলেই হলো। যদি কাজ চলে যায়, তোমার মা ভেসে যাবেন বিনয়। বিনয় নিরুত্তর। তুই আমায় 1000 টাকা বরঞ্চ ধার দে। সে কি কথা? ধার দে বিনয়, আমি অফিস থেকে ছুটি নিয়ে নিই, তারপর খুব চেপে চিকিৎসা চালাই। চিকিৎসা করলে সারবে না? নিশ্চয়ই সারবে। হরেন আঙ্গুল তুলে বলতে থাকেন, টাকাটা যেমন করে হোক তোকে দিতে হবে, তোকেই দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড আমার নেই। কি হলো? আপনারা একটু ভাবেন না ভবিষ্যতের কথা? আমার ভবিষ্যৎ ছিল তুমি বিনয়। তুমি পড়েছ, কেরিয়ার গড়েছ, আমি সব ঝামেলায় টেনে গেছি। টাকা কেমন করে থাকবে বলো? কাছে ঝুঁকে পড়ে বলেন, দেখো, বিপদের সময় নির্ভর খুঁজে মানুষ। আমাকে দেখে সবাই আড়ালে বোকা বলে, তা কি আমি বুঝি না? কিন্তু আমি জানি মনের মধ্যে কেমন যেন একটা বিশ্বাস পাই। তুই আমাকে, আচ্ছা আচ্ছা দেখব, ভাববেন না আপনি। যান, ছুটি নিয়ে নিন গিয়ে। আমি আপনাকে ঠিক সময় মতো টাকা পৌঁছে দেব। ওকে ভাবতে বারণ করে নিচে ভাবনায় পড়ে যায় বিনয়। কি ভয়ানক কথা! কোন খরচটা কমাবে বিনয় কোথা থেকে দেবে? বাড়ির জন্যে যে টাকা, সে তো আভার নামে। শ্বশুর বলেছেন ক্যাশ 1020 হাতে থাকা দরকার। কি বাজারে পড়ল, 20,000 টাকায় একটা ছোট যেমন তেমন বাড়ি হয়। এটা ডিসেম্বর মাস। লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেবে 1003। তাও তো না দিলে নয়। বিনয় তো হরেনের মতো অবিবেচক নয়। ছেলেটি তার ছোট, তার ভবিষ্যতের জন্যে সংস্থান রাখতে হবে। এ মাসে গাড়ি রেফ্রিজারের টাকা কিস্তি দিতে হবে। ডাক্তারখানায় একটা এক্সরে মেশিন কিনেছি, তার কিস্তির টাকা। এদিকে মাস কাবার হলে লম্বা খরচের ফর্দ। সবচেয়ে ভয়ঙ্কর হলো আভার কাছে প্রস্তাবটি পেশ করা। রীতিমতো দুশ্চিন্তার শুকোতে থাকলো বিনয়। উদ্বিগ্ন হয়ে দেখে আভা, বলে, দিন দিন শুকোচ্ছ কেন? শেষকালে যেমন হরেনে ছুটি নেবার সময় হয়ে এলো, বিনয় ঘন ঘন টাইম টেবিল দেখতে থাকে। পটলের মা বললেন, দুর্গা দুর্গা, টাকা তো কমগুলো নয়। আমি বলি, রুমাল দিয়ে পেঁচিয়ে বেঁধে ভেতর পকেটে সেফটি পিন দিয়ে আটকে তবে এনো। পটল বলে, দাদার মনে থাকবে তো? হরেন বলেন, চিঠি লিখে তবে যাচ্ছি। ওকে তোরা তো কেউ চিনলি নে, ওর মনটা বড়, জানলি? আমাকে ও কথা দিয়েছে। তারপর একটু হেসে বলেন, ওর দায়িত্ববোধ বলেও তো থাকবে কিছু। ও কি জানে না ও টাকা দেবে বলে আমি আর কারো কাছে গেলাম না? হাসি মুখ করে বেরোন হরেন। ফিরে আসেন কালীবর্ণ মুখ নিয়ে। স্ত্রী এসে হাতটি ধরেন। পটল বলে, কি হলো, দিল না বুঝি? ওরা পুরী গেছে, বেড়াতে গেছে ওরা। শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে গেছে। একথা বলে হতাশ হয়ে বসে পড়েন হরেন।
বলেন, পটল, আমাকে এক গ্লাস জল দে। পটল বলে, বাবা, আপনি অমন ধারা করবেন না। শুনুন, রাজফড়ির জমি বেচবো আমি, ইন্স্যুরেন্সে টাকা নেব, আপনাকে আমি সারিয়ে তুলব। সে কথা শুনে হরেন তাকে প্রায় মারতে চান। বলেন, ও টাকা, ও জমি তোর মায়ের, ওতে হাত দিবি না তোরা, তাহলে আমি আত্মঘাতী হব। তারপর বলেন, ডাক দেখি তোর সরকার কাকাকে।